আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। আজকের এপিসোড শুরু করার আগে আমি একটু ব্যবস্থা করে রেখেছি, কেননা আজকের এই এপিসোড একদম পুরো খুব গরম গরম একটা এপিসোড হবে। একটু মৌরি টৌরি রাখার ব্যবস্থা করেছি আর একটা জলের বোতল রেখেছি। ঘটনা হচ্ছে আজকের এই যে আলোচনা, এই আলোচনা গোবিন্দদা গুরু চণ্ডাল দোষ এই নিয়ে আলোচনা, বৃহস্পতি এবং রাহুর জায়গা থেকে। মিথুন লগ্ন, মিথুন রাশি সাপেক্ষে আলোচনা করব। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানাই এবং সাথে সাথে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই এই কারণেই ক্ষমা চাইছি, আলোচনা প্রসঙ্গে এমন কিছু কথা আসবে যে কথাগুলো সত্য কিন্তু কিছু জনের গায়ে লেগে যেতে পারে। তো একই সাথে ক্ষমা চাইব, আবার একই সাথে সত্য কথাও বলবো, ওখান থেকে পালাতে পারবো না, ক্ষমা করে দেবেন। গুরুচণ্ডাল দোষ মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের যে প্রতিভাগুলো থাকে, প্রত্যেকের মধ্যেই থাকে কিছু না কিছু প্রতিভা। তিনি কিছু না কিছু কর্ম করে তার জীবনে বেঁচে থাকবেন, তিনি কিছু না কিছু কর্ম করেই তার গ্রাসাচ্ছাদন করবেন এবং তার জীবনে একটা প্রতিষ্ঠা পাবেন, বা তার জীবনের একটা এন্ড অফ দ্য, তারপরে চিতায় বা কবরে যেখানে যে খুশি চলে যাওয়া যাবে ধর্ম অনুসারে। আবার দেখা গেছে যে অনেকের ধর্ম পরিবর্তনও হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। গরম গরম আলোচনা হবে। শুরুতে তুমি শুধু এইটুকু ক্লিয়ার করে দাও, গুরু চণ্ডাল দোষ কাকে বলে, মানে কি থাকলে, কি খেলে, কি মাখলে গুরু চণ্ডাল দোষ হয়, ব্যাস এইটুকু। আচ্ছা, একটু বলে নিই। আমরা নামটাই বুঝে নিয়েছি, গুরু এবং চণ্ডাল। এখানে গুরু অর্থে বৃহস্পতি, চণ্ডাল অর্থে এখানে রাহুর অবস্থান একত্রে একটি রাশিতে ঘটলে তবে কিন্তু গুরু চণ্ডাল যোগটা তৈরি হয় বা দোষটা তৈরি হয়। এবারে এই জায়গায় যেহেতু আমরা লগ্ন ধরে নিয়েই শুরু করব, বিভিন্ন ঘর থেকে আলোচনা, যেই জায়গায় বসবে এই বৃহস্পতি এবং রাহু সেই ঘরেই গুরু চণ্ডাল যোগটা তৈরি হবে বা গুরু চণ্ডাল দোষটা তৈরি হবে। সাধারণত এটা যোগের তুলনায় দোষের প্রাবল্য বেশি। হ্যাঁ, যে জন্য আমরা দোষ বলেই বিষয়টাকে বেশি করে দেখতে চাইছি। হ্যাঁ, এবং যেটা যা অ্যাজ ইট ইজ তাকে সেটা রাখা ভালো। ওই ক্লায়েন্ট আসবে প্রতিকার বেচার চক্করে বহুজনের জীবন ধ্বংস হয়েছে, তো সেই জায়গায় আমি যেতে পারবো না, আমাকে ঠেঙিয়ে সোজা করে দেবে। নাটক করছি না, নাটক করে তো আর আপনাকে খোঁচা মারবো না, ওই মানে ভীমরুলের চাকে কি বলে ঢিল মারা, ঠিক আছে? এ তো আর নাটক করে হবে না। না, আমি ভাবছি না যে কে ক্লায়েন্ট হিসেবে যোগাযোগ করবে কি করবে না, ও আপনি জানেন, আপনারা বোঝেন। ঘটনা হচ্ছে বৃহস্পতি এবং রাহু যখন লগ্নে ওনার এই গুরুচণ্ডাল দোষটা তৈরি করছে, ওখানে যে বুধ, ওই বুধ কেমন, ওই বুধ কোন তত্ত্বের, আর তার সাথে বৃহস্পতি রাহুর এই যে গুরুচণ্ডাল দোষ ঠিক কি জিনিসটা তৈরি করছে। এটা প্রথমত বলি, এটা বায়ুতত্ত্বের ঘর এক, এবং দ্ব্যাত্মক রাশি। দ্ব্যাত্মক রাশির একটু ব্যাখ্যাটা দিয়ে দিলে ভালো হয় বুঝতে। কোন ভাবনাটা ভাববো সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হবে, ঠিক এই সুযোগটাকে কাজে লাগাবে এখানে রাহু, দ্বন্দ্বটা তৈরি করবে এই জায়গায়। এখানে যাই হোক, এখানে ফল বলতে এরা সাধারণত এখানে গুরুচণ্ডাল হলে সাধারণত উগ্র মেজাজি, ক্রোধ প্রচুর এদের মধ্যে থাকবে, একটা ধ্বংসাত্মক প্রবণতা তৈরি হবে। কেবলমাত্র আদ্রা নক্ষত্রে যদি রাহু থাকে, তার এই প্রাবল্য থাকা সত্ত্বেও সে কিন্তু কিছুটা হিম্মতের দ্বারা, এইটার দ্বারাও মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠবেন। এইটার দ্বারা অনেকে দেখবে এটাকে ভালোবাসে,
যে সেই ছেলেটা ছিল বলে এই ঘর যে পুড়ছিল আগুনটা ওই নিভিয়েছে। দুঃসাহসিকতা, সেখানে সে প্রশংসা পাবে। আবার এই গুরুচণ্ডালী যোগে এই রাহু এসে বৃহস্পতির ঘরে যদি বসে যায়, বৃহস্পতির নক্ষত্রে, তখন কিন্তু উগ্রতাটা কমবে, একটু ধীর স্থিরতার দিকে যাবে। অন্যথায় কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু ভালো কিছু আসছে না, সেই উগ্রতাই থাকছে, তার ক্ষেত্রে ক্রোধ থাকছে, সব কিছুই থাকছে, কিন্তু কোনোটা একটু বেশি, কোনো জায়গায় একটু কম, কিন্তু থাকবেই। এটা থাকবে রাগ, প্রচুর রাগ, একটা হিম্মতি ভাব। আচ্ছা, কালপুরুষ রাশিচক্রের নিরিখে মিথুন লগ্নের যে জায়গাটা, ওটা তৃতীয়ের জায়গা। হ্যাঁ, যতগুলো এপিসোড করেছি মোটামুটি আজ পর্যন্ত, সেখান থেকে তৃতীয় জায়গা থেকে যতটুকু বোধগম্য হয়েছে যে যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদি ইত্যাদি। তাহলে তুমি যে পরাক্রমতার কথাটা বলছো লগ্নে বসে, তুমি অ্যাজ ইট ইজ ঠিক বলছো। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, এক্ষেত্রে আপনাদেরকে কাজ করতে হবে। যাদের কোনো না কোনো জ্যোতিষীকে দিয়ে আপনারা জন্মছক দেখিয়েছিলেন, আছে ওখানে গ্রহগত অবস্থানটা মেলান। আর আজকের এই এপিসোডটা তাদের জন্য সারা জীবনের জন্য, এ গোচর ফোচর গুলি মেরে দিন, তাদের জন্য সারা জীবনের জন্য, যাদের বৃহস্পতি প্লাস রাহু কোনো একটি ঘরে একসাথে একত্রে বসবাস করছে বা বসে আছে, ঠিক আছে, তাদের জন্য সারা জীবনের জন্য। এখানে আবার অনেকে কমেন্ট লিখবেন না, কই আমার সাথে তো বর্তমানে মিলছে না। আরে সারা জীবনের জন্য আপনার এপিসোড। আজ থেকে 10 বছর পরেও এই এপিসোড হবে, আর আপনার এরপরে 10 বছর পরেও মনে পড়বে যে প্রদীপ সাহু আর গোবিন্দবাবু ছিল একজন জিনিস। হ্যাঁ, জিনিসের মতোই আজকের এপিসোড বানাবো আমি, সেই আলোচনার জায়গা রাখবো। তুমি তোমার জ্ঞান প্রজ্ঞা থেকে পরিষ্কার কথা বলবে। আমি যা যা কিছু কমেন্ট বক্সে দেখেছি, আর আমার বোধ বুদ্ধি দিয়ে, আমার চোখ দিয়ে, দৃষ্টি দিয়ে যা সমাজে আমি দেখেছি, সেখান থেকে তুলে ধরবো আমি, অবশ্যই। ঠিক আছে? ক্ল্যারিটি আসতে হবে। রোগীকে আমরা দোষ দিচ্ছি না, রোগকে আমরা বলছি ভাই সারিয়ে ফেলুন। গণনা করতে পয়সা লাগবে, ফ্রি অফ কস্ট, গল্প এখানে হয় না, এবং ফোনে ফোনেই হবে সমস্ত কিছু, চাই হাত হোক আর জন্মছক হোক। যাদের যোগাযোগ করবেন বলবেন যে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ফোন করবেন না। কেন এইসব এপিসোড বানানোর জন্য যে প্রস্তুতির দরকার পড়ে, সেদিকে যে সময় যায়, নইলে এখানে এত আত্মবিশ্বাসের সাথে বলছে কি করে, এর জন্য প্রস্তুতির দরকার পড়ে। আমাকে প্রথম বলো, সপ্তমে বৃহস্পতি এবং রাহু মিথুন লগ্ন সাপেক্ষে, সপ্তম স্থল থেকে, হ্যাঁ প্রশ্ন শেষ করি, বলুন। ওনার পার্টনার, ধরো এই মুহূর্তে এপিসোড শুনছে, দেখছে, ভাই বিয়ে করে নিয়েছো, তুমি পার্টনার, দোষে গুণে মানুষ, তার কি ভাবে এই মিথুন লগ্নের তার হাজবেন্ডকে বা মিথুন লগ্নের তার স্ত্রীকে একটা সুন্দর বিবাহিত জীবন, তিনি কি উদ্যোগ নিয়ে বা কি ব্যবহারের মাধ্যমে তিনি তার স্ত্রীকে বা স্বামীকে উপহার দিতে পারেন, বোঝাতে পারছি? হ্যাঁ, কেননা স্বামী ভালো, কিন্তু স্বামী আমাদের সাথে যোগাযোগ করলো, আমি বললাম স্ত্রী খারাপ, ফেলে দেবে নাকি রাস্তায়? না। রোগ হলে কি ছেড়ে দেবে নাকি মানুষ? এখন ওই টপাটপ সম্পর্ক ছাড়াছাড়ির দিকে আমরা উস্কাতে যাব না ভাই। তোমার স্বামী হিসেবে কি দায় দায়িত্ব আছে, স্ত্রী হিসেবে কি দায় দায়িত্ব আছে? কেননা তুমি তো জানো যে তার সপ্তমে বৃহস্পতি রাহু আছে। তো স্বামী হিসাবে বা স্ত্রী হিসাবে ওনার পার্টনারের প্রতি কি রকমভাবে ওনার দায় দায়িত্ব বর্তাচ্ছে, যাতে করে সুন্দর বিবাহিত জীবন তৈরি হয়ে যায়। আচ্ছা, প্রথমেই বলি আপনাকে নমনীয় হতে হবে, কারণ আপনার পার্টনার হচ্ছে বৃহস্পতির ঘর, হ্যাঁ, সপ্তমের জায়গা। তার মানে আমি বলবো উনি কিন্তু একটু প্রজ্ঞাবান স্থিতধী হওয়া কর্তব্য, ওনার মধ্যে থাকা উচিত। তাইলে যে সমস্যাটুকু হবে আপনার জন্যই হবে। এবারে আপনি যদি একটু ধীর প্রকৃতির হন। না, তুমি প্রশ্নটা ঠিক করে শোনোনি। বলো। আমি বলছি ওনার জন্মছকে নেই, ওনার হাজবেন্ডের জন্মছকে বা ওনার স্ত্রীর জন্মছকে তার সপ্তমে গুরুচণ্ডালীটা আছে। ও, তাইলে কিন্তু ঘটনাটা হচ্ছে এইখানে যে এই জায়গায় বৃহস্পতির ঘরে গুরুচণ্ডালীটা হয়েছে, কথাটা খুব বুঝবে। সপ্তমেই গুরুচণ্ডালীটা হয়েছে। সপ্তমে গুরুচণ্ডালী হলে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তৃতীয় ব্যক্তির কিছু একটা আগমন আপনাদের গণ্ডগোলের সুবাদে আসার সম্ভাবনা আছে। তার প্রাক মুহূর্তে আপনাকে আপনার পার্টনারকে সতর্ক দৃষ্টিদান বা তার বোধোদয় উদ্ভাবন করতে হবে, বোঝাতে হবে তাকে, এবং আপনাকে নমনীয় ভাব অবলম্বন করতে হবে। চলো এই জায়গাটা আমি আর একটু ক্লিয়ারিটি দিই। হ্যাঁ, বলো। উনি বুঝিয়ে পাগলই হবেন। হ্যাঁ, কেন উনি বুঝিয়ে
যত উচ্চ মার্গের কথা বলবেন তত উনি তার কাছে উচ্চ মার্গের শত্রুতে পরিণত হবেন। কেন চোর ধর্মের কথা থোড়ি না শুনবে, বলো তারপর তাই না? বলছি আমি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনো এমন মন্ত্রোচ্চারণ বা কোনো প্রতিকার যেটা তার হাজব্যান্ডকে বা তার ওয়াইফকে, আপনার পার্টনারের কথা বলছি, ঠিক আছে, তাকে করালে পরে তার মধ্যে ওনার বোঝানোটাও তার কানের ভেতর থেকে মাথার ভেতর রেজিস্টার হবে, প্লাস সেই মন্ত্রোচ্চারণ বা সেই প্রক্রিয়া সে জ্যোতিষের মাধ্যমে হোক আর যে মাধ্যমে উপায় হবে আমি জানি না, সেটা তুমি বলো। একটু বলে নিই, আমাকে সময় দিতে হবে, তাড়াহুড়া করলে হবে না। আমি তাড়াহুড়ো করছিই না। এই জায়গায় রাহুর প্রকোপটা বেশি বলেই তো এই সমস্যাটা তৈরি হচ্ছে, বৃহস্পতির জন্য হচ্ছে না। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, রাহু এই অংশটুকু গলা থেকে মাথা, ঠিক উনাকে সমাধান করার জন্য যে অধিদেবী দেখা হয় তিনি হচ্ছেন ছিন্নমস্তা, তার এটা থেকে এখানটা নেই, খেলাটা ওইখানে। ছিন্নমস্তার মস্তাক ছিন্ন বলে তার মাথাটা নেই, আর রাহুর শুধু মাথাটা আছে। এটা দিয়ে বোঝানো হয়েছে যে এর চরিত্রটা এরকমই হবে, নিজের রক্ত নিজে খাচ্ছে, বোঝানো হয়েছে, মানে নিজের ক্ষতিটা নিজেই করছে। অতএব এই উপলব্ধি আনতে হলে উনাকে অবশ্যই অবশ্যই ছিন্নমস্তা জপ, ছিন্নমস্তা কবচ পাঠ, ছিন্নমস্তা কবচ ধারণ ইত্যাদির মাধ্যমে রাহুকে সন্তুষ্ট করতে হবে। এবার আমাকে বলতে পারমিশন দেবে? হ্যাঁ, বলো। বহু মানুষের মধ্যে এই ধারণা আছে যে বাড়িতে ছিন্নমস্তার পুজো করা যায় না, এবং তাদের ধারণা সেই ঠিক, আমিও মানি, বাড়িতে ছিন্নমস্তার পুজো করা যায় না, বাড়ি শ্মশান হয়ে যাবে। কিন্তু ছিন্নমস্তার জপ করা যায় কিনা সেটা আরেকটু ক্ল্যারিটির সাথে তুমি দিয়ে দাও। আচ্ছা, আমি বলছি একটা জিনিস, ছিন্নমস্তা মাইক কাছে কোন জায়গায় ছিন্নমস্তাকে শ্মশানের দেবী বলা হয়েছে বলো? তারাকে আমরা চিনি শ্মশানে তিনি থাকেন, শ্মশান কালীকে চিনি শ্মশানে থাকেন, তারা আমরা তারাপীঠ দেখেছি শ্মশান। ছিন্নমস্তার কোথায় বলো যে এই শ্মশানে ছিন্নমস্তা দেবী আছেন, আমাকে বোঝাও। না মানে দেখো, আমি এই ক্ষেত্রে তোমাকে শাস্ত্রীয় কথা বলতে পারবো না, কিন্তু ছিন্নমস্তা তার যে উগ্রতা, যে কোনো সাধারণ মানুষ হিসাবে আমি তাকে বলতে পারি না যে ভাই তুমি বাড়িতে পূজা করো। এবারে আসো, তার জন্য যে পূর্ণাভিষিক্ত হওয়া দরকার আছে, হ্যাঁ, সেই পূর্ণাভিষিক্ত ব্যক্তি তিনি এই মুহূর্তে আমাদের এপিসোড দেখছেন না, ঠিক আছে? আর যিনি পূর্ণাভিষিক্ত হয়েছেন তার এই জ্যোতিষীর বা জ্যোতিষবিদ্যার প্রয়োজন অন্তত তার জাগতিক জীবনের জন্য তার দরকার নেই, কেননা তিনি যখন ওই সাধন পথে গিয়েছেন তিনি তার নিজের পিণ্ড দান তিনি নিজেই করেছেন। তো মগজমারি তারপরেও আছে যে ভাই সুতা ছেড়ে দিয়েছি, কিন্তু মানে কাঁচি ছেড়ে দিয়েছি, সুতো ধরে আছি, মানে সমর্পণ এখনো পুরোটা হয়নি। তারা জ্যোতিষের এপিসোড দেখছেন। তুমি যেটা বলছিলে, আমি বলি ছিন্নমস্তা কোনো শ্মশানের দেবী বলছি না। বেশ, যে কোনো কালীর দুটো মতে পুজো হয়, একটা তান্ত্রিক মত, একটা বৈদিক মত। কারেক্ট। আচ্ছা বলো, যেখানে দশ মহাবিদ্যার পুজো হয়, বাড়িতে তো হচ্ছে, আমার দশ মহাবিদ্যা পুজোর ইচ্ছে হয়েছে, সেখানে তো আমি ছিন্নমস্তা রাখছি, ধূমাবতী রাখছি, সবই আছে, মা কমলা আছেন, কমলা আছেন, সব রকম। তাইলে সেখানে কি পুজো হচ্ছে না? না, ঘটনাটা অন্য জায়গায়। ছিন্নমস্তার রূপটা দেখার পর মানুষের একটা ভয়ঙ্কর ভাব মনের মধ্যে চলে আসে, আর আমাদের মতো মানুষেরা সেই ভয়টাকে আরও জাঁকিয়ে দিই, যে অধিদেবী তোমার সমস্ত রকম খারাপকে নির্মূল করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাহু তো মূল খারাপের একটা আকর, তার সমস্ত খারাপের গুণাবলীটাকে নির্মূল করার জন্য যে দেবীর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সবাই বলছি তিনিই খারাপ, তিনিই ভয়ঙ্কর। অবাক কথা, কিন্তু খারাপ দোষ, খারাপ লোভ, লালসা ইত্যাদি মোহকে নির্মূল করার জন্য আনা হয়েছে। কেন আনা হয়েছে? তুই ভালো বলে তো, খারাপ কি কে ভালো করে? ভালোই ভালো করে। আমি আরও এক্সাম্পল দেবো তোমাকে, শুনি। ভালো খারাপকে ভালো কে করতে পারে? ভালো করতে পারে। আমি ভালো দিয়ে তাকে নিমজ্জিত করে দেবো, ডুবিয়ে দেব, তবে গিয়ে সে ভালো হবে। ছিন্নমস্তা মাথাটা কেটেছিলেন কেন? যখন যুদ্ধ হয়েছিল, তার যে দুদিকে সেই চেড়ি থাকে না, আমরা চেড়ি বলি যে যোগিনী, তারা ক্ষুধার্ত, তখন আমরা খাবো, তখন বলছে না এখানে খাবারের কিছু নেই, ঠিক আছে তোরা যখন ক্ষুধার্ত, আমি আমার নিজের মাথাটা কেটে দিচ্ছি, আমিও ক্ষুধার্ত, অতএব তোরাও খা আমিও খাই। কত দয়াময়ী, নিজের মাথা কেটে দিয়ে নিজের সঙ্গীকে তিনি রক্তপান করাচ্ছেন।
এবং নিজেও খাচ্ছেন। তিনি পারলে তো অন্য কারুর কেটে নিয়ে ওই যে সহচরী ছিল তার তো মাথাটা কেটে নিতে পারতেন কিনা, বলে তোর রক্তটা আমি খাই, আমার খেয়ে পেয়েছি না, আমার নিজেরটা কেটে আমি তোদেরকে খাওয়াই। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে, তিনি এমন একজন দেবী, তোমার মধ্যে যে উগ্রতা আছে সেটাকে তোমাকে বধ করিয়ে তোমাকেই শুদ্ধ করিয়ে দেবে। অতএব তিনি ভয়ঙ্কর নন, ভয়ঙ্করী নন, আর তিনি শ্মশান কালী নন। হ্যাঁ, তান্ত্রিক মতে তার পুজো হতেই পারে, আমি সেটা না বলছি না ভাই, কিন্তু কোনো শ্মশান অমুক তসুক সুনির্দিষ্ট নয়। বেশ ক্লিয়ার। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। ষষ্ঠে মিথুন লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি এবং রাহু বসে শুধু কি কি ফলাফল ওনাদের জীবনে দিচ্ছে তুমি বলো, যে ফলগুলো তোমার বলা ফল ওনাদের জীবনে যদি মিলে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা তার প্রতিকার বা প্রতিবিধান ইত্যাদি ইত্যাদির জন্য ওনারা হোয়াটসঅ্যাপ করবেন। ওনাদের রক্তপাত হবে, ওনারা প্রচুর ঝগড়াঝাটি করবেন, মানুষের অসামাজিক কাজের জন্য আইনের জালে জড়িয়ে যাবেন, এমনকি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট পাত হতে পারে, সেখান থেকে মানে অনেকটা আইনের জালটা বাড়তে পারে ওখানে। মানে অ্যাক্সিডেন্টের ফলে উনি আইনে জড়াচ্ছেন না না না, অমনি সামাজিক ঝামেলার কথাটা বলে গেলাম। আচ্ছা আচ্ছা, মানে উনার এত রাগ ক্রোধ থাকবে না, উনি এমন কিছু ব্যবহার করবেন আইনি ঝামেলায় জড়িয়ে যাবেন। আবার হ্যাঁ, আবার কি হবে, এর মধ্যে রাহু থাকা মানে একটা হিম্মত জোশ তো থাকে সবসময়, এই সে আমাকে পার করে দিয়ে চলে গেল, আমি এর চেয়ে দ্রুত পারি, এই দ্রুত পারতে গিয়ে অ্যাক্সিডেন্টটা করে গেল, হাসপাতাল চলে গেল। আমি উদাহরণ দিচ্ছি। এইখানে এই ঘটনাগুলো, এই ঘরে যদি গুরুচণ্ডালী হয় এইগুলো ঘটবে, অতিরিক্ত হিম্মত দেখাতে গিয়ে নিজের দুর্ঘটনা নিজে ডেকে আনবে। আমি বহু মানুষকে দেখেছি কমেন্ট বক্সে কমেন্ট করতে, যে তিনি তার জীবনে তিনি বলছেন যে তার প্রেমের ক্ষেত্রে যে মানুষটাকে তিনি ভালোবেসেছিলেন, যাকে তিনি অনেকটা বেশি ডেভেলপ করিয়েছিলেন, সেই মানুষটি তাকে ছেড়ে দিয়েছে আজকে, এবং তার ইমোশনগুলোকে সব চটকে দিয়েছে। আর সে কিন্তু অন্য আরেকটি মানুষের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে বা দিব্যি সম্পর্ক কন্টিনিউ করছে, এবং ইনি মানসিক যন্ত্রণায়, মানসিক কষ্টে কিন্তু যাই হোক কমেন্ট করেছেন, সেটা আমি দেখেছি। আমার প্রশ্নটা কিন্তু একটু জটিল দাদা। বলো। ওনার জন্মছকে বৃহস্পতি এবং রাহু কিন্তু পঞ্চমে নেই। আমি সব ঘুরিয়ে প্রশ্ন করছি এই এপিসোডটাতে। বৃহস্পতি রাহু ওনার জন্মছকে নেই, অথচ ওনার জীবনে যারা যারা আসছেন প্রেমিক বা প্রেমিকা রূপে, তারা সবাই কিন্তু ওনাকে, ওনার ইমোশনটিকে দুর্ব্যবহার করছেন, ওনাকে যেন ইউজ করে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো যারা আসছে তাদের জন্মছক উনি যখন জ্যোতিষীর কাছে দেখিয়েছেন, সেখানে দেখেছেন যে বৃহস্পতি এবং রাহু তার বসে আছে পঞ্চমের জায়গায়, তার পঞ্চমের জায়গায়। বুঝেছি। আমি বিয়ের ক্ষেত্রেও যেমন উল্টো প্রশ্ন করেছিলাম, এখানেও করছি আমি। কেন, আপনার পঞ্চমের জায়গায় থাকলে আপনি উৎপাত মাচাবেন, তার পঞ্চমের জায়গায় আছে, উনি উৎপাতের শিকার হচ্ছেন, তার উৎপাতের শিকার হচ্ছেন। তুমি কিছু কিছু এমন ফলাফল ওই পঞ্চমের জায়গা থেকেও বলে দাও, যে উৎপাতের ধরন ধারণগুলো দেখলে যাদের বৃহস্পতি রাহু নেই অন্তত পঞ্চমে, তারা অন্তত সাবধান থাকবে। প্রথমে বলি, ওনাদের পার্টনারের যে এই যে গুরুচণ্ডালটা পঞ্চমে আছে, হ্যাঁ, ওনাদের দেখবেন, ওনাদের অবাস্তব ডিমান্ড করবেন, পার্টনার ওনাকে ডিমান্ড করবেন, অবাস্তব ডিমান্ড, যে আমার এই টাকার একটা মোবাইল চাই। একটা উদাহরণ, এগুলো তো উদাহরণ, মানে সে লিমিটটা পর্যন্ত বেঁধে দেবে। তোমার ক্ষমতা সে দেখবে না, তোমার একটা দেওয়ার ক্যাপাসিটি তো সে বোঝে, প্রেম করেছে না, তোমার ক্যাপাসিটির বাইরের কথা বলবে, মানে শ্বাস কিভাবে নেবে সেটাও বেঁধে দেবে না। হ্যাঁ, ওর জীবনটাকে দুর্বিষহ করে ফেলবে। প্রেম তো করে ফেলেছে, গলা তো বাড়িয়ে দিয়েছে না, ওই প্রথমটা চিনতে একটু শিখিয়ে দেবে। হ্যাঁ, প্রথমটা বলতে ওর প্রথমত পার্টনার উগ্র হবে না, প্রথম তো তেল পাবে, অত্যাধিক তেল পাবে না, একটা নেওয়ার জন্য কৌশল, ছলা কলা। রাহু কিন্তু ছলা কলা প্রাপ্তির জন্য গ্রহণ করে। আমি ওই জায়গাটাই তুমি ক্লিয়ার করো। প্রথমে একটু ছলা কলা করলো, তারপর তোমার ওজনটা বুঝে দেখে নিল, তারপর তোমার যতটা ওজন তার চেয়ে কম মানের দাবি করবে না, তার চেয়ে একটু বেশি মানের দাবিটা করবে, এবং এরা দেখবে তোমাকে প্রচুর প্রচুর সন্দেহ করবে, নজরে নজরে রাখবে সব সময়। কারণ কি জানো তো, ওর তো নিজের পঞ্চমে তো আছে, ও খারাপ লাগবে কথাটা শুনতে, কোঘাটের জল খেয়ে এসছেন আমি জানি না, কারণ উনার পঞ্চমে যেহেতু গুরুচণ্ডালী, সেই যে ব্যাপারটা, আমি খারাপ হই কিন্তু তুমি যেন ঠিক থাকো,
কথাটা বুঝলে? বুঝতে পেরেছি। দেখো, আলোচনার জায়গায় তোমার যেটা বিদ্যার জায়গা থেকে মনে হচ্ছে, শাস্ত্রীয় ভাবে মনে হচ্ছে তুমি বলবে, হ্যাঁ, আর আমিও বলবো, কিন্তু সাথে সাথে আমি ক্ষমা চাইতেও যাব। আচ্ছা, এটার সন্দেহ প্রকাশ করবে কিছু কিছু দেখবে সব সময়, তুমি কোথায় আছো, কি করছো, আচ্ছা হোয়াটসঅ্যাপ তুমি এ করো তো, কি বলে যেটাকে সামনাসামনি দেখায় মোবাইল, ভিডিও কল, হ্যাঁ ভিডিও কল করো, হ্যাঁ এদিকে বাম দিকে ঘোরাও, ডান দিকে ঘোরাও, রুমে কেউ আছে নাকি, রুমে কেউ আছে নাকি, কত কায়দা করবে, দেখবে ওদের গুরুচণ্ডালী আছে। আচ্ছা, এই যে ধরো, এই যে রাহু একটা মানুষের জীবনে, আচ্ছা আমরা রাহু কেতু নিয়েও কিন্তু আলাদা এপিসোড নিয়ে আসবো, ডিপ থটের এপিসোড হবে, মাথার উপর দিয়ে হয়তো চলে যেতেও পারে কিছু কিছু লোকের। রাহু এই যে ধরো বৃহস্পতির সংস্পর্শে আসে, তা সত্ত্বেও এই বদমাইশিগুলো তার বাদ যায় না, উল্টে তার বেড়ে যায় কেন? যেমন ধরো ওনাদের মিথুন লগ্নের পঞ্চম হচ্ছে তোমার তুলা রাশির ঘর, ঠিক আছে? তুলা রাশিরও এপিসোড করবো আমরা এই গুরুচণ্ডালের উপর, 12টারই উপর করব। এখানে বসে যখন বৃহস্পতি এবং রাহু বসেছে, তো তাহলে এখানে বৃহস্পতির প্রভাবে একটু ঠিক করে দিতে পারে না বৃহস্পতি? ঘটনাটা কোথায় জানো? হ্যাঁ, এখানে একটু আমাকে সময় দিতে হবে এবারে। আরে হাজার সময় নাও তুমি। তুলা রাশি 3টি নক্ষত্র পেয়েছে, চিত্রা, স্বাতী, আর বিশাখা। বিশাখাটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। যদি কোনো কারণে বিশাখার প্রাবল্য থাকে, হ্যাঁ, তখন দেখা যাবে এই ভাবটার প্রবণতাটা কম হবে। আচ্ছা, আবার যদি দেখা যায় রাহু তার স্বনক্ষত্রে বসে গেছে, রাহু এইখানেই, তখন তার প্রকোপটা দেখে নেবে, সেই তোমাকে কাঁপিয়ে দেবে। মানে আপনার পার্টনারের ওই জায়গায় রাহু তার নিজের নক্ষত্র পেয়ে গেছে। তার মানে কি, একে রামে রক্ষা নেই রাহু, তারপর আবার ওই সুগ্রীব দোসর, মানে নিজের নক্ষত্র, তার প্রভাব 100 গুণ তোমার উপর বিস্তার করার চেষ্টা করে। এই তো মেডিসিন ছাড়া ঠিক হবে না, মানে হয় না সাধারণত। তাও দেখবে ঠিক করার পরও ও কোথায় কোথায় যে রাগ, মিলিয়ে নেবেন যাদের গুরুচণ্ডালী আপনার প্রেমিক প্রেমিকার আছে, প্রতি কথায় রাগ, দিলে রাগ না দিলে রাগ, আচ্ছা পেলে রাগ না পেলে রাগ, রাগ ওনাদের প্রচন্ড সঙ্গী। আচ্ছা শোনো, দশা অন্তর্দশা তো একটা ফ্যাক্টর করে, হ্যাঁ তাই না? অবশ্যই করে। তো সারা জীবন উনি রাগ করবেন কি করে, সারা জীবন ম্যানিপুলেশন করবেন কি করে? তাহলে তো মানে ও তো নিজের জীবনে তো শরীরে তো রোগ জ্বালা চলে আসবে। আমি একটা কথা বলেছিলাম ভাই, গুরুচণ্ডালটার যোগের চেয়ে দোষ বেশি, এখানে বিশেষ কিছু উপকার পাওয়া যায় না, অপকারই বেশি হয়। অতএব দশা অন্তর্দশাকালে যদি বৃহস্পতির কোনো কারণে দশা অন্তর্দশা চলে, এই প্রকোপতাটা একটু কম হবে, কিন্তু হবে, কম হবে। আর রাহুর দশা অন্তর্দশা চললে এই প্রকোপতাটা বাড়বে বাড়বে বাড়বে। ধর দ্বাদশে মিথুন লগ্নের সাপেক্ষে আর কি, দ্বাদশে গুরুচণ্ডালী দোষ হয়েছে, জেলে বসে বই লিখবে? হ্যাঁ, ওটাই করতে পারে। জেলে বসবে, দিয়ে বলবে হে ঈশ্বর বাঁচাও। কর্মের জন্য জেলে যাবে, তারপর বলবে হে ঈশ্বর বাঁচাও। জোশের জন্য জোরে গাড়ি চালাবে, দিয়ে ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি হবে, দিয়ে তখন ভাববে আমি কি ভুল করলাম, ওখানে যদি একটু আস্তে করে চালাতাম, মানে তখন বৃহস্পতি খোঁচা দিচ্ছে, আস্তে করে চালাতাম তাইলে এই অ্যাক্সিডেন্টটা হতো না, আমি যদি বাম দিকটা ড্রেনটাকে লক্ষ্য করতাম। এটা বৃহস্পতি জাগাচ্ছে, কিন্তু তার তুলনায় প্রাবল্যটা রাহুর বেশি বলেই তো অ্যাক্সিডেন্টটা করিয়েছে। ও আবেগ কাজ করছে, বিবেক কাজ করছে না, দুটোই করবে। কিন্তু এটা আবার দেখা যাবে যে যার ডিগ্রি অনুসারে, যে যার নক্ষত্র অনুসারে। তখন এই যে দ্বাদশে 3টে নক্ষত্র, আবার অনেকে কি ভাববে জানো, তুমি জানি না, যারা জেলখানায় গেছে দেখবে, জেলখানায় গেছে, তার মধ্যে কিছু কিছু জেলই পাবে সে যারা খুনটা করে বিরাট কিছু করেছে, বেরোলে আর অন্যায়টা করে বিরাট কিছু করেছে, গেলে আরো দুটো করবো, ওর বাবাটা বাকি থেকে গেছে। আবার সেই জায়গায় কিছু কিছু মানুষ দেখবে বলে সামান্য একটু ভুলের জন্য জানো এই সাইকেলটা আমার লেগে গেল, আমার কপালটা খারাপ, ভদ্রলোক ড্রেনে পড়ে গেলেন, মারা গেলেন, এখন আমি মার্ডার কেসের আসামি। হ্যাঁ, আচ্ছা, ওটা মানে ধরো এই যে সামান্য কিছুর জন্য বা অল্প কিছু সময় সেকেন্ডের জন্য যে নিজের মধ্যে যে ধরে রাখতে না পারা, হ্যাঁ, এই জায়গাগুলো ধরো প্রতিকারের মাধ্যমে ঠিক করা যাবে, অনেকটা ঠিক করা যাবে। তোমার মধ্যে ধৈর্যটাকে এনে দেওয়া যাবে। মানে তোমার যে কবচ বা যারা যা কী কী দেন জানি না, আমরা যে প্রতিকার দিই, আমাদের প্রতিকারের ধারাটা হচ্ছে আপনার খারাপটাকে কমিয়ে দেওয়া, খারাপ যা যা আছে সেটাকে প্রশমিত করা, তাকে সন্তুষ্ট করে দেওয়া, যে গ্রহটা খারাপ করছে তাকে সন্তুষ্ট করে দেওয়া। কথাটা বোঝা গেল? অতএব তাকে যদি আমি প্রশমিত করে দিই, তাহলে সে খারাপটা কম করবে। আসলে ঘটনা হচ্ছে যে এই যে গুরুচণ্ডাল এই দোষের বিষয় নিয়ে এপিসোড করতে গিয়ে আমার আরেকটা তোমাকে লাস্ট একটা প্রশ্ন করি, তারপরে আমি ক্লোজিংয়ে যাব। কেন আমার মতো ওনাদেরও মনে হচ্ছে যে তাহলে গোবিন্দবাবু সব যদি খারাপ হয়, তাহলে এরা নিজেরা জীবনে কি স্ট্যান্ড হতে পারে না? না পারার কিছু নেই। তাহলে পারে কি করে? আচ্ছা, একটা জিনিস তোমাদের আমি বারবার বোঝাই। হ্যাঁ বলো।
এই পৃথিবীতে এই মানে বলা হয়েছে এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়ে তুমি সাজায় রেখেছো। এখানে তোমাকে গুরুচণ্ডালী যোগ দিয়ে কি দেখানো হয়েছে বলো তো? তোমার এই এই জিনিসগুলো খারাপ আছে, একে তুমি ঠিক করো। এই যে আমাদের যে জন্মছক, এখানে কি এগুলো যে অং বং চং লেখা থাকে, এগুলো মানে এটা কি? এখানে একটা ব্রি একটা রা বিসর্গ দেওয়া আছে, সেখান থেকে তো আর গুরুচণ্ডালী লেখা থাকবে না, ওখান থেকে বুঝে নিতে পারে গুরুচণ্ডালী। তার মানে আমার মধ্যে এই যোগটা খারাপ করছে, তো এটা আমার রোগ, কুণ্ডলীগত রোগ, আমার একটা জীবনাবলীর রোগ। তো রোগটাকে চিকিৎসা করাতে হবে সোজা হিসেবের। চিকিৎসা করালে অনেকটা উপকার পাবে তুমি। আচ্ছা, তার মানে তুমি বলছো যে জীবন যেমন আছে সেখানে রোগ জ্বালাও যেমন আসে, আমরা ডাক্তারের কাছে যাই, তো এখানে ডাক্তারের কাছে আসতে হবে, গোবিন্দবাবুর কাছে আসতে হবে, মানে আসতে হবে মানে বাড়িতে বসে। হ্যাঁ, কিন্তু ঘটনা যেটা হচ্ছে, সব থেকে মগজমারি জায়গা হচ্ছে যারা পড়াশোনার মধ্যে আছে, সে স্কুল লাইফ বলো কলেজ লাইফ বলো, কেরিয়ারের জায়গাটা বরবাদ যদি হয়ে যায় তাহলে পরে তো কর্মকাণ্ড পাওয়া, চাকরি টাকরি পাওয়া, প্রমোশন পাওয়া, সেও আরেকটা ব্যাপার। তবে আমি একটা জিনিস যেটা দেখছি আর কি, বিশেষ করে যারা বয়স্ক পিতামাতা যোগাযোগ করেন তাদের সন্তানদের গুরু চণ্ডাল এই দোষ আছে, মানে সন্তানের জন্মের আগে থেকে সন্তানের জন্ম হওয়া, মানে ওনার চিতায় ওঠা পর্যন্ত কিন্তু সেই সন্তানের জন্য ওনাকে কোনো না কোনো জায়গা থেকে কথা শুনতেই হয়। বলবো এটা খুব খুব প্যাথেটিক ব্যাপার। হ্যাঁ বলি, প্রথমে এই জায়গাগুলো কোন কোন জায়গায় আঘাত হানে আগে দেখতে হবে। হ্যাঁ, গুরুচণ্ডাল যোগ প্রথমে শিক্ষার উপর আঘাত হানে। মানে গুরু আর চণ্ডাল। চণ্ডাল, আচ্ছা, পঠন পাঠনে যখন যাবে তখন শিক্ষার উপর আঘাত, পঠন পাঠনে মন লাগাতে পারবে না, কারণ রাহু অন্যদিকে নিয়ে যাবে, ভ্রমিত করে দেবে। এটা গেল প্রাথমিক জীবন, তার মানে পঠন পাঠনটা খারাপ করে দিল। সেকেন্ড, যখন ক্যারিয়ারে যাবে, চাকরি করতে যাবে, ওখানে দেখা যাবে বসের সাথে বনিবনার অভাব ঘটবে, প্রমোশন পাবে না, উন্নতি হবে না, মনোমতো কর্ম পাবে না। কর্ম পাচ্ছে, সে কর্মটা কি হচ্ছে, তার মনোমতো হচ্ছে না, আর প্রমোশনের ক্ষেত্রে মানে অহরহ বাধাগ্রস্ত হবে। নেক্সট, বিবাহিত জীবন। বিবাহিত জীবনের ক্ষেত্রে অশান্তি আসবে। আসলে তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি, যে একটা অসন্তুষ্টি যার জন্মছকে এই গুরুচণ্ডাল দোষ আছে, তার নিজের মধ্যেই সেই যেন আগুনটা নিভছে না। চলুন, যাদের যোগাযোগ করার ইচ্ছা হবে করবেন, আমি এখানে ক্লোজিং করি। আমি একটু বলে দিই, আর একটা কথা বলার আছে। চলো, যে ওটা সারা জীবন এরকম একটা বলা হয় না, এর কারণ আছে। রাহু সারা জীবনই এর ফল পাবেন। রাহু কত বছর ভোগ করে? 18 বছর। 16 বছর বৃহস্পতি। 16 যোগ করে দাও ভাই, 18 16 কত হলো? 8 6 14 4 হাতে 1, 34। 34টা বছর যদি ওই রাহু চণ্ডায় মানে গুরু চণ্ডালিতে চলে যায় সামলাতে, তাহলে আর কোথায় পড়ে আছে? এ বাদে তো আছে অন্যান্য যে দশা, না দশা অন্তর্দশার অভ্যন্তরে যে ঢুকছে সেগুলো। তাইলে এবারে কি সারাটা জীবনই তো তাকে নিয়ে চিন্তিত, আগুনের উপর চলছে। আমাদের থেকে আপনি নিজের ভালো নিজে বোঝেন, আমরা আর বেশি ভালো বুঝছি না আপনার। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আছে, আর আজকের এই এপিসোড আপনার সারা জীবনের জন্য। মেবি যদি মনে হয় কখনো, আমিও হয়তো আজকের এই এপিসোড 5 বছর পরে বসে দেখব, মেবি তখন আমি আমার নিজের চোখের দিকে চোখ মেলাতে পারবো যে হ্যাঁ, ওই বয়সে বসে গুরুচণ্ডাল দোষ নিয়ে যে এপিসোড আমি গোবিন্দদার সাথে করেছি, আমি নিজের চোখে চোখ রাখতে পারছি। আর হ্যাঁ, শেষ করার সময় একটা ক্ষমা চেয়ে নিই, কেন অনেক উত্তপ্ত কথাবার্তা হয়েছে। আমি এই গুরুচণ্ডালের, তুমি এমন একটা বিষয় নির্বাচন করেছো, আমাকে শুরুতে একবার ক্ষমা চাইতে হবে, শেষে একবার ক্ষমা চাইতে হবে। একটা এপিসোডে মাহাত্ম্য দেখছো, এখানে আমরাও মানে চাই কিংবা না চাই, আমাদের অনুষ্ঠানটা কিন্তু একটু উত্তপ্ত প্রকৃতির হয়ে যাচ্ছে, করতে হচ্ছে, মানে করতে হচ্ছে না, আলোচনায় চলে আসছে, হবেই। এটা হচ্ছে গুরুচণ্ডাল, আলোচনাটাই গুরুচণ্ডাল রে ভাই। মানে তোমার আমার মধ্যে দেখবে উগ্রতা প্রকাশ পাবে, গুরুচণ্ডাল মানেই উগ্রতা। চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই। নমস্কার। নর্মদেহার।